আজকে আমরা কি আলোচনা করব যে রেলের যে রিসেন্টলি গ্রুপ ডি এক্সামটা হয়ে গেছে সেটার 27 তারিখের সেকেন্ড শিফট আজকে আমরা আলোচনা করব শুধু সায়েন্সের কোশ্চেন গুলো, যেখানে 25টা সায়েন্স কোশ্চেন আছে। তাহলে প্রথম কোশ্চেন কি বলেছে যে দ্রুত গতির একটা বলকে ধরার সময় একজন ক্রিকেট খেলোয়াড় তার হাতকে নিচের দিকে নামিয়ে আনেন, তাই না? আচ্ছা, তাহলে এটা কোন কনসেপ্টের উপর নির্ভর করছে? নিউটনের কোন ল? নিউটন কটা ল দিয়েছিলেন? 3টা ল দিয়েছেন, ফার্স্ট ল, সেকেন্ড ল এন্ড থার্ড ল। ফার্স্ট ল থেকে আমরা কার ধারণা জানতে পাই? ফার্স্ট ল থেকে বল নয়, জাড্যের ধারণা। প্রথম সূত্র থেকে আমরা কার ধারণা জানতে পারছি? জাড্যের ধারণা। জাড্য কয় প্রকার? দুই প্রকার, একটা স্থিতিজাড্য, একটা হচ্ছে গতিজাড্য। আচ্ছা, দুটো কন্ডিশন। হঠাৎ বাস চলছে, ঠিক আছে, বাস চলতে চলতে দেখি বাস যদি থেমে যায়, হঠাৎ আমার সামনের দিকে ঝুঁকে যায় না? আচ্ছা, আমরা দাঁড়িয়ে আছি, হঠাৎ বাস রানিং অবস্থা চলতে শুরু করলো, তাহলে আমরা পেছনের দিকে ঢুকে যাই না? তাহলে কি বাসটা চলতে থাকছিল, ঠিক আছে, দেন থামলো, তখন হতে হবে গতিজাড্য। আর বাসটা স্থির অবস্থায় আছে, চলতে শুরু করলো, সেটা হবে স্থিতিজাড্য। দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানতে পারি? নিউটনের বলের ধারণা। বলের এসআই একক নিউটন, ঠিক আছে। আর তৃতীয় সূত্রের কি হচ্ছে? প্রত্যেক ক্রিয়ার সমান একটি বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই না? যে ক্যাচটা ধরছে এটা তৃতীয় সূত্রের উপর। তাহলে এখানে অ্যান্সারটা কি বলছে? আঘাতের সময় বাড়ানোর জন্য হাতের উপর কম ফোর্স হয়। যদি আমি নিচে নিয়ে আসি তাহলে ফোর্সটা কম হচ্ছে তো। যারা ক্রিকেট খেলো তারা বুঝতে পারবে। যদি আমি উপর থেকে ধরি, ফোর্স বেশি হলে আমার হাতে লাগবে, বলটা পড়েও যেতে পারে। কিন্তু আমি যদি নিচ করে যদি ক্যাচটাকে ধরে নিচে নামিয়ে আনি, ফোর্সটা কমে যাচ্ছে। কার ফোর্সটা কমে যাচ্ছে? বলের ফোর্সটা কমে যাচ্ছে। বুঝতে পারলা? 2 নম্বর কোশ্চেন বলছে একটি ভারী কাঠের ব্লককে একটি রুক্ষ মেজের উপর ঠেলে দেওয়া হলো। তাহলে এখানে কোন কনসেপ্ট আলোচনা হচ্ছে? ঘর্ষণ, তাই তো? ঘর্ষণ কি গতির বিপরীতে কাজ করে না? কোন একটা বস্তু আছে, আমরা বস্তুকে সামনের দিকে এগোচ্ছি, ঘর্ষণ তার কি বিপরীত দিকে কাজ করছে, তাই তো? ঘর্ষণও কি একটা বল? ঘর্ষণ কি সংস্পর্শ অবস্থায় আছে না? এটা সংস্পর্শে বল, ঠিক আছে। তাহলে প্রযুক্ত বল ধীরে ধীরে প্রথমে বৃদ্ধি করা হলো, ঠিক আছে। 3টা কন্ডিশন কি? প্রথমে ব্লকটি সরে না, প্রথম কন্ডিশনে কি হচ্ছে? ব্লকটা সরছে না। দ্বিতীয়তে একটি নির্দিষ্ট বল প্রয়োগের পর ব্লকটা সরতে শুরু করলো। তৃতীয়তে যখন ব্লকটি চলমান হয় তখন ধ্রুবক বেগ নিয়ে চলতে শুরু করে, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস ভাবো, সামনের দিক থেকে কি কোনো একটা টেবিলকে আমি ঠেলছি, তুমিও ঠেলছো, দুজনের বল যদি সমান হয়ে যায় টেবিলটা যাবে? আলটিমেটলি ঘর্ষণ বল আর আমার যে খেলার বলটা দুটো যদি ইকুয়াল হয়ে যায় তাহলে যাবে? তাহলে প্রতিমিত না অপ্রতিমিত? অপ্রতিমিত হবে। প্রতিমিত মানে হচ্ছে বলটা ইকুয়াল হয়ে যাচ্ছে, আর অপ্রতিমিত মানে কি? যেটা কেউ একটা বেশি হচ্ছে, হয় আমার বলটা বেশি হচ্ছে মানে ঘর্ষণ বলটা বেশি হচ্ছে। দড়ি টানাটানি খেলায় দুজনের যদি বল ইকুয়াল হয়, কেউ কি কোনো দিকে যায়? যে একজনের বল যদি টান বেশি হয় সেই দিকে চলে আসবে, তাই তো? তাহলে প্রথমে ব্লকটা সরলো না, তাহলে কোনো বলের ক্ষেত্রে ইফেক্ট করছে? ঘর্ষণ বল আর আমার বল ইফেক্ট করেছে? ইফেক্ট করেনি তো, তাহলে স্থির অবস্থায় আছে। দ্বিতীয় ক্ষেত্রে বল প্রয়োগের ব্লকটাও সরতে শুরু করলো, তাহলে অবশ্যই আমি ঘর্ষণ বলটাকে উপেক্ষা করে দিয়েছি। তো ঘর্ষণ বল যেটা আছে সেটাকে উপেক্ষা করে দিয়েছি, যার জন্য কি হচ্ছে? বস্তুটা চলতে শুরু করলো। তাহলে এটা কি হবে? প্রতিমিত না অপ্রতিমিত? তাহলে দ্বিতীয়টা হচ্ছে অপ্রতিমিত। আর 3 নম্বরটা বলেছে ব্লকটি চলমান হয় তখন এটি ধ্রুবক বেগ নিয়ে চলতে থাকে। তাহলে ধ্রুবক বেগ নিয়ে চলতে থাকা মানে অবশ্যই বেগ চেঞ্জ হচ্ছে কি? বেগ চেঞ্জ হচ্ছে? বেগ চেঞ্জ হচ্ছে না। আর বেগ পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। বেগ যদি চেঞ্জ না হয় তখনও মনে রাখবে প্রতিমিত হচ্ছে। বেগ চেঞ্জ নেই, স্থির বেগে ধ্রুবক বেগে চলতে থাকছে, ঠিক আছে। স্পিড একই, স্পিড একই মানে কি? ঘর্ষণ বল আর ওই বলটা প্রায় দুটো কি হচ্ছে? ইকুয়াল হচ্ছে তো, তাই না? যার জন্য কি হচ্ছে? স্থির মানে ধ্রুবক বেগে চলতে থাকছে, দুটোর বলটা একই থাকছে। যদি একটু বেশি হয়ে যেত তাহলে বেগ চেঞ্জ হতো, তো বেগ চেঞ্জ হচ্ছে না, যার জন্য প্রতিমিত। 3 নম্বর বলছে মূল থেকে উপড়ে ফেলা একটা গাছকে রোদে ফেলে রাখা হয়েছিল, ঠিক আছে। আমরা জানি যে গাছের দুটো অংশ, একটা হচ্ছে রুট আর একটা হচ্ছে শুট, মানে মাটির নিচের অংশটাকে বলা হচ্ছে রুট আর উপরের অংশটাকে বলা হচ্ছে শুট, ঠিক আছে। তাহলে মূল সহ গাছটাকে উপড়ে ফেললাম, দিয়ে গাছটাকে রোদে রাখলাম। কি হতে পারে? কয়েক ঘন্টা পর গাছটা শুকিয়ে দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে এর কি কারণ হতে পারে? আচ্ছা, গাছ কি করবে? গাছকে বেঁচে থাকার জন্য জল দরকার, জল কি পাচ্ছে? জল পাচ্ছে না। গাছকে বেঁচে থাকার জন্য খাবার দরকার, খাবার কি পাচ্ছে? কারণ গাছ খাবার তৈরি করতে গেলে শুধু কি সূর্যালোক দরকার, কার্বন ডাই অক্সাইড দরকার, জল দরকার, তাই তো? এই দুটো তো পাচ্ছে না। এবার গাছ যে খাবার তৈরিটা করেছে, কি জাতীয় খাবার তৈরি করেছে সেটা?
কি তৈরি করে? ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষে কি তৈরি হয়? গ্লুকোজ। এই গ্লুকোজটা যতটা দরকার সে গাছ ইউজ করে, যেটা দরকার নেই সেটা কি রূপে জমা রাখে? স্টার্চ। তাহলে গ্লুকোজটা কিসে কনভার্ট হয়ে যায়? স্টার্চে কনভার্ট হয়ে যায়। তাহলে যতটা স্টার্চ রূপে জমা রেখে দিল, তারপরে ধরো এমন একটা পজিশন আসলো গাছ খাবার তৈরি করতে পারছে না, তাহলে কি করবে? ওই স্টার্চটাকেই কাজে লাগাবে যতদিন বেঁচে থাকা যায়, তাই তো? যতদিন বেঁচে থাকা যায় তারপরে সেটা বেঁচে থাকবে, নাহলে আবার মরে যাবে। তাহলে কি কারণ হতে পারে? জাইলেমের মাধ্যমে জল পরিবহন শুরু হয়েছিল। তো জাইলেমের মাধ্যমে জল পরিবহন তো মাটি থেকে নিবে যে উপরে যাবে, তাহলে এটা কি কারণ হতে পারে? আমরা জানি জাইলেম আর ফ্লোয়েম দুটা কি হচ্ছে? জটিল টিস্যু, তাই না? জটিল কলা। জাইলেম কি করে? জল পরিবহন করে। আর ফ্লোয়েম কি করে? খাদ্য পরিবহন করে। তাহলে প্রথম কারণটা কি হতে পারে? যে জাইলেমের মাধ্যমে জল পরিবহন হচ্ছিল। জল যদি পরিবহনই হতো তাহলে কি মারা যেত? দ্বিতীয় হচ্ছে জাইলেমের মাধ্যমে খাদ্যের স্থানান্তরে বন্ধ হয়ে গেছিল। জাইলেম কি কখনো খাদ্য ট্রান্সফার করে? ফুড ট্রান্সফার করে না। 3 নম্বর বলেছে জাইলেমের মাধ্যমে জল পরিবহন বন্ধ হয়ে গেছিল। জল পরিবহন হচ্ছে না বলেই তো কি হচ্ছে? গাছটা বেঁচে থাকতে পারছে না, গাছটা মরে যাচ্ছে। ক্লিয়ার? 3 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলছে ধাতুর অপক্ষয় প্রক্রিয়ায় কি ঘটে? আমরা একটা লোহাকে বাইরে যদি কিছুদিন ধরে খোলা আকাশের নিচে রেখে দিই, কি হবে? খোলা লোহাটার উপর কি জমবে? মরিচা জমবে, তাই তো? আচ্ছা, মরচাই যদি লোহার উপর জমে তাহলে লোহার ওজন বৃদ্ধি পায় না হ্রাস পায়? লোহার ওজন বৃদ্ধি পায়। তাহলে ওই যে মরিচাটা ধরেছে, কেন ধরেছে? কেন? তাহলে অবশ্যই লোহা কি বাতাসের যে অক্সিজেন, তাই তো? আর যে জল, জল কি বায়ুর আর্দ্রতা, তাই তো? আর্দ্রতা কি দিয়ে মাপা হয়? হাইগ্রোমিটার দিয়ে মাপা হয়। তাহলে বায়ুর আর্দ্রতা আর জল এটার সঙ্গে বিক্রিয়া করেছে, দিয়ে একটা নতুন যৌগ ফর্ম করেছে, যেটাকে আমরা কি নাম দিয়েছি? মরিচা, তাই তো? শোধক ফেরিক অক্সাইড কি তৈরি করেছে? ফেরিক অক্সাইড। আর লোহার ল্যাটিন নেম কি? ফেরাস। তাহলে সেখান থেকে ফেরিক অক্সাইড। ক্লিয়ার? তাহলে ধাতুর অপক্ষয় মানে কি? জং ধরে গেলে ধাতুটা মানে কি হয়? ভিতর থেকে হয় না, ফাঁপা হয়ে যায় না, তারপরে ভেঙে যায়। তো লোহাকে যদি অনেকদিন রেখে দাও, জং ধরে যাওয়ার লোহাগুলোকে নরমালি দেখালেও তো ভেঙে যায়। আর এমনি নতুন লোহাকে দেখো তো ভাঙতে পারবো না। তাহলে কেন ঘটে? কম তাপমাত্রায় ধাতু গলে যায়। এখানে তাপমাত্রার ব্যাপার আসছে, পরিবেশের সঙ্গে যদি রাখা থাকে না। 2 নম্বর, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ার মাধ্যমে ধাতুগুলির ওজন বৃদ্ধি পায়। অ্যাসিড কোথায় থেকে পাবে? পরিবেশে রাখলে। নরমাল ধাতুর অপক্ষয় মানে কি? এইটা ভাবো না, লোহার মরিচার কথা ভাবো। পরিবেশগত উপাদানগুলির বিক্রিয়ার মাধ্যমে ধাতুগুলি তাদের অক্সাইড, একটু আগে বললাম না, মরিচা উৎপাদন করলো। মরিচার নাম কি বললাম? শোধক ফেরিক অক্সাইড। তাহলে ফেরিক অক্সাইড তাদের অক্সাইড গঠন করছে। কোন একটা মৌল অক্সিজেনের সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে? তার অক্সাইড ফর্ম করবে, ঠিক আছে? বা সালফাইড ফর্ম করছে বা কার্বনেট ফর্ম করছে, ঠিক আছে? শুধু যে অক্সাইড ফর্ম করছে সেটা নয়, সালফেট ফর্ম করতে পারে বা কার্বনেটও, মানে ওই ধাতুর কার্বনেট, যেরকম CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, NaNO3, তাই তো? সোডিয়াম কার্বনেট। NaNO3 হচ্ছে সোডিয়াম নাইট্রেট, ঠিক আছে? বা NaCO3 সোডিয়াম কার্বনেট। তাহলে এই জিনিসগুলো ফর্ম করলে কি হচ্ছে? ধাতুর অপক্ষয় ঘটে। বুঝতে পারছো? 4 নম্বর। আচ্ছা, জীবের যৌন জননের সঠিক বৈশিষ্ট্য। আচ্ছা, আমরা জানি জনন 2 রকমের, তাই তো? কয় রকমের? 2 রকমের। কি কি? একটা যৌন জনন, একটা অযৌন জনন। যৌন জনন কাদের দেখা যায়? উন্নত শ্রেণীর যেসব জীব আছে তাদের কি দেখা যায়? যৌন জনন দেখা যায়। আর অযৌন জনন কার দেখা যায়? নিম্নতর যে জীবগুলো দেখা যাচ্ছে। তাইলে যৌন জননের একক কি? যৌন জননের একক হচ্ছে কি বলো? অযৌন জননের একক হচ্ছে রেণু, আর যৌন জননের একক হচ্ছে গ্যামেট, ঠিক আছে? অযৌন জননের একক কি? রেণু, মানে রেণু থেকেই তো তৈরি হচ্ছে। আর অযৌন জননের কি? গ্যামেট থেকে তৈরি হচ্ছে। তাহলে কি বলেছে? যৌন জননের সঠিক বৈশিষ্ট্য কি বলেছে? এখানে প্রচুর সংখ্যক অপত্য জীব সৃষ্টি করে। আমি নরমালি ভাবো, একটা হিউম্যানের ক্ষেত্রে যখন ডেলিভারি হয়, হয় একটা বা দুটো ডেলিভারি হয়, একটা বা দুটো বাচ্চা প্রসব করে, তো হিউজ পরিমাণে প্রসব করে। কোথাও দেখেছো 100টা, তাই না? মহাভারতের যুদ্ধের কথা আমরা জানি, কৌরবরা কয় ভাই ছিল? 100টা ভাই ছিল। ওদের একটা বোন ছিল, বোনের নামটা কেউ বলতে পারবা? আমি ভুলে গেছি, এটা দেখতে হবে। তাদের বোনটার নাম কি ছিল? আচ্ছা, 2 নম্বর কি বলেছে? এটি আচ্ছা, 2 নম্বরটা পরে দেখছি। এটি কেবলমাত্র একজন জনিত্র জীবের ডিএনএ এবং অপত্য জীবের মধ্যে প্রেরণ করে। মানে কোন একটা ডিএনএ, ধরো বাবার ডিএনএ, যৌন জননে কি বাবা এবং মা দুজনেরই দরকার হচ্ছে, মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট দুজনেরই দরকার হচ্ছে। তাহলে কোষ কি বলেছে? কেবলমাত্র একজন জনিত্র জীবের ডিএনএ, মানে একটা ডিএনএ অন্য একটা জীবের মধ্যে ঢুকে যাচ্ছে। হয় কি এটা? না, দুটো ডিএনএ কি হচ্ছে? মিক্সিং হচ্ছে, তাই না? 3 নম্বর বলছে, আরেকটা অপশন কি বলেছে? এটি জনিত্র জীবের বা জীবদের মতো অপত্য জীব সৃষ্টি করে। একই টাইপের কি জীব সৃষ্টি করতে পারে? করতে পারে, আবার নতুন বৈশিষ্ট্য আসতে পারে। ধরো তোমার চোখের
যেটা কালার আছে সেটা বাদামি হয়ে গেছে, কিন্তু নর্মালি কালো, তোমার বাবার কালো, তাহলে কি হতে পারে? তোমার চুল ধরো অন্য কালারের হয়ে গেছে, তোমার কানের এই যে কানের যে একটা দেখবা এই জায়গাটা কারো ছাড়ানো থাকে, কারো লাগানো থাকে, ঠিক আছে, কেউ জিভটাকে উল্টাতে পারে, রোলার জিভ বলা হয়, তাই না? এই যে বৈশিষ্ট্যগুলা, কেউ আবার কানটাকে নাড়াতে পারো, কেউ পারো কান নাড়াতে? তাহলে এই এই 4 নাম্বারটাও কি মিললো যে জীবদের মধ্যে অপত্য জীব সৃষ্টি করে তো, কিন্তু কিছু বৈশিষ্ট্য নতুন আসে তো, নতুন বৈশিষ্ট্য আসে তো, তাহলে হচ্ছে না? তাহলে কি বলছে? এটি অপত্য জীবের মধ্যে দুই জনিত্র জীবের ডিএনএ একত্রিত করে, তাহলে ফাদার এবং মাদারের ডিএনএ একত্রিত করেই তো নতুন একটা জীব তৈরি হচ্ছে, তাই না? ওকে। আর মেল গ্যামেট, তাহলে ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম কার থাকে? এক্স এক্স কার থাকে? মেয়েদের, আর এক্স ওয়াই কার থাকে? ছেলেদের। তাহলে যদি এক্স, মায়ের এক্স বাবার এক্স দুটো যদি এক্স হয়, তাহলে মেয়েটা কি হচ্ছে? মানে যে জীবটা আছে সেটা মেয়ে হবে। মায়ের এক্স বাবার ওয়াই যদি হয় তাহলে কি হচ্ছে? ছেলে। তাহলে বলো তো সন্তানের লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা বেশি, মা না বাবা? বাবার ভূমিকা বেশি। ক্লিয়ার? নিম্নোক্ত কোনটি বৃদ্ধি পেলে একটি পরিবাহীর রোধ বৃদ্ধি হবে? তাহলে কিছু আমরা জানি তড়িতের সুপরিবাহী, কিছু হচ্ছে তড়িতের উপরিবাহী, মানে যার মধ্য দিয়ে তড়িৎ যেতে পারে সেটা হচ্ছে তড়িতের সুপরিবাহী, যার মধ্য দিয়ে তড়িৎ যেতে পারে না সেটা হচ্ছে তড়িতের উপরিবাহী। এমন একটা অধাতুর নাম বলো। আমরা জানি ধাতু সাধারণত কি করে? তড়িৎ পরিবহন করে, তাই তো? আর অধাতু তড়িৎ পরিবহন করে না, কিন্তু কিছু ব্যতিক্রম থাকে না? তাহলে এমন কোন অধাতু তড়িৎ পরিবহন করে বলো? গ্রাফাইট। আর গ্রাফাইট আমরা কোথায় ইউজ করি? পেন্সিলে, তাই না? পেন্সিলের শীষে কি থাকে? গ্রাফাইট, তাই তো? লিড, লিড পেন্সিল বলি না? লিড পেন্সিল যে বলি, সেই পেন্সিলের লিড কত শতাংশ থাকে বলো তো? 0% লিড থাকে না। নাম লিড পেন্সিল, কিন্তু থাকে ওখানে গ্রাফাইট। তাহলে কোন অধাতু তড়িৎ পরিবহন করে? গ্রাফাইট তড়িৎ পরিবহন করে। ঠিক আছে? কি বলেছে? যে পরিবাহীর রোধ যে বৃদ্ধি পাবে, একটা পরিবাহীর রোধ বৃদ্ধি পায় কার কার উপর নির্ভর করে? তাহলে এখান থেকে আমরা জানতে পারবো একটা পরিবাহীর রোধ কার কার উপর নির্ভর করে। কি বলেছে? পরিবাহীর তাপমাত্রা, পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দুটো জিনিসের উপর নির্ভর করে। পরিবাহীর তাপমাত্রা, পরিবাহীর তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ছে, আর কি? পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করছে। দুটো জিনিসের উপর নির্ভর করছে, সরি, দৈর্ঘ্যের উপর নির্ভর করছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কেন বলছি? হ্যাঁ, তাহলে দৈর্ঘ্যের উপর। তাহলে দৈর্ঘ্য বাড়ালে রোধ বাড়ে না কমে? বাড়ে। বাড়ে না কমে? হ্যাঁ, দৈর্ঘ্য বাড়ালে রোধ কমে না বাড়ে? শিওর? হ্যাঁ। নতুন কার্তেসীয় নিয়মে চিহ্নের রীতি অনুযায়ী একটি আলোক রশ্মি বস্তু থেকে লেন্সে আপতিত হওয়ার ক্ষেত্রে বস্তু সর্বদা এমন ভাবে স্থাপন করা হয়, মনে রাখতে হবে এটা, যে লেন্সের বাম দিকে থাকে। জাস্ট এটা মনে রাখবে। কি? নতুন কার্তেসীয় চিহ্নের রীতি অনুসারে একটি আলোক রশ্মি বস্তু থেকে লেন্সে আপতিত হওয়ার ক্ষেত্রে বস্তুটিকে সর্বদা এমন ভাবে স্থাপন করা হয় বস্তুটা লেন্সের বাম দিকে থাকছে। ঠিক আছে? আচ্ছা, আলোর প্রতিফলন কি? একটা মাধ্যম থেকে গিয়ে আবার ওই মাধ্যমে যদি ফিরে যাচ্ছে সেটা হচ্ছে প্রতিফলন। আর যদি একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন যাচ্ছে তখন কি হচ্ছে? অবিলম্বের দিকে বেঁকে যায় অথবা অবিলম্ব থেকে দূরে সরে যায়, তাকে বলা হয় প্রতিসরণ। ঠিক আছে? প্রতিসরণের দ্বিতীয় সূত্রটাকে কার সূত্র বলা হয়? স্নেলের সূত্র বলা হয়। নিচের কোন বিকল্পটি বংশানুসরণ সম্পর্কে মেন্ডেলের সিদ্ধান্তকে ঠিকভাবে উপস্থাপন করে? আচ্ছা, মেন্ডেলকে আমরা জানি কি বংশগতির জনক বলা হয়। মেন্ডেল কোন গাছ নিয়ে এক্সপেরিমেন্ট করেছিল? মটর গাছ নিয়ে। মেন্ডেল একজন কি ছিলেন বলতে পারবা? মেন্ডেল একজন কি ছিলেন? মানে ব্যক্তিগত দিক থেকে তিনি কি ছিলেন, পেশার দিক থেকে কি ছিলেন? একজন পোপ ছিলেন। পোপ, পোপ বুঝো তো? খ্রিস্টানের যে ইয়ে, সেটা সেটা ঠিক আছে? তাহলে কি বলেছে? মেন্ডেলের সিদ্ধান্তকে ইয়ে করে। আচ্ছা, মেন্ডেলের দুটো সূত্র দিয়েছিল না, তাই তো? একটা হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র, একটা হচ্ছে পৃথকীভবনের সূত্র। প্রতিটি প্রলক্ষণ একটি প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়। শুধু কি একটাই প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? বিভিন্ন ফ্যাক্টর কাজ করছে। প্রতিটি প্রলক্ষণ একটি ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয় না। প্রতিটি প্রলক্ষণ 3টি জিন দ্বারা প্রভাবিত হয় না। প্রতিটি প্রলক্ষণ 2টি প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। ঠিক আছে? এটা মনে রাখবে যে 2টা প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। নিচে নিম্নলিখিত পদার্থের পরিমাপযোগ্য ধর্ম এবং তাদের এসআই একক কি? আমরা জানি এসআই একক না? এসআই এককের মূল একক কটা আছে? 7টা। টোটাল 7টা মূল একক আছে। আচ্ছা, চাপের একক কি? নিউটন। চাপের একক নিউটন না চাপের একক পাস্কাল। চাপের এসআই একক কি? পাস্কাল। বায়ুর চাপ মাপা হয় কি দিয়ে?
ব্যারোমিটার, আর গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার দিয়ে। আয়তনকে ঘন সেন্টিমিটার দিয়ে মাপি, আয়তনকে ঘন সেন্টিমিটার দিয়ে মাপি লিটার, কারণ এসআই বলে দিয়েছে। তাপমাত্রার একক ক্যালোরি, তাপের একক, তাপমাত্রার একক ক্যালোরি না কেলভিন, তাপমাত্রার এসআই একক কি কেলভিন, আর সিজিএস একক সেন্টিগ্রেড বা ফারেনহাইট, আর তাপের এসআই একক কি ক্যালোরি, তাপের এসআই একক জুল, আর সিজিএস এ ক্যালোরি। 1 ক্যালোরি সমান সমান কত জুল, 4.2 জুল। ঠিক আছে, আর সেন্টিগ্রেড আর ফারেনহাইটের মধ্যে একটা সম্পর্ক আছে, জানা আছে কারু? বলো তো ফর্মুলাটা কি ছিল? C/5 F - 32 ডিভাইড বাই 9, তাই না? তাইলে এখানে সেন্টিগ্রেড দেওয়া থাকলে ফারেনহাইট বের করতে পারবো, ফারেনহাইট দেওয়া থাকলে সেন্টিগ্রেড বের করতে পারবো। আচ্ছা, আমাদের দেহের তাপমাত্রা সেন্টিগ্রেডে কত? 37, মানে 36 পয়েন্ট সামথিং, মানে 8 বা 9 বা 37। ঠিক আছে, আর কি হচ্ছে কোন উষ্ণতায় সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলের মান সমান? -40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সেন্টিগ্রেড কি হচ্ছে ফারেনহাইটের মান সমান হচ্ছে। ক্লিয়ার? ওকে। আর 273.15 কেলভিন, একে কি বলা হচ্ছে? পরম শূন্য উষ্ণতা। ঠিক আছে, ঘনত্ব কি প্রতি ঘনমিটারে কিলোগ্রাম, তাই তো? ঘনত্ব সমান সমান কি ঘনত্ব? ঘনত্ব সমান সমান হচ্ছে ভর বাই আয়তন, ভর বাই আয়তন। তাহলে প্রতি ঘনমিটারে কিলোগ্রাম, তাহলে আয়তনের একক কি ঘনমিটার, আর উপরে ভরের একক কি কিলোগ্রাম। আচ্ছা বলো তো, এর আগের দিনই ধরলাম 1 কেজি পেঁয়াজের ওজন কত? 1 কেজি পেঁয়াজের ওজন কত? না, 1 কেজি পেঁয়াজের ওজন কত? ইয়েস, কারণ আমরা জানি ওজন কি কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, তাহলে একটা বল দিয়ে, এই বলটার নাম কি অভিকর্ষ বল, আর এটাকেই বলা হচ্ছে ওজন। আমরা নিউটনের সেকেন্ড লতে কি পড়েছি? F = ma পড়েছি। F = ma, F মানে কি ফোর্স, m মানে মাস মানে ভর, আর a মানে অ্যাক্সেলারেশন মানে ত্বরণ। তাহলে কি করব, জাস্ট যদি বলা হয় কত কেজি পেঁয়াজের ওজন কত, তাহলে মাসের সঙ্গে মানে ভরের সঙ্গে ত্বরণ গুণ করব। তাহলে ভর কত? 1 কেজি, আর ত্বরণ মানে কি 9.8 না? এসআই তে অভিকর্ষ বলের মান, ত্বরণের মান কত? 9.8। তাহলে 9.8 কে 1 দিয়ে গুণ করলে কত? 9.8। আর বলের একক এসআই একক কি নিউটন, বলের এসআই একক নিউটন, তাহলে ওজনের একক নিউটন, 9.8 নিউটন। তাহলে 5 কেজি পেঁয়াজের ওজন কত? তাহলে কি করব, জাস্ট 9.8 এর সঙ্গে 5 গুণ করে দেব, 49 নিউটন। ক্লিয়ার? বুঝতে পারলা? আচ্ছা, এই দুটো হচ্ছে কি, আগে আমরা জিনিস যাকে জানতাম, দেখো কি আছে 40 AR মানে আর্গন 18, আর হচ্ছে সিএ মানে কার? ক্যালসিয়াম 20। আচ্ছা, আমরা তিনটা টার্ম পড়েছি না? একটা হচ্ছে আইসোটোপ, আইসোটোপ, আইসোবার, আইসোবার, আর একটা হচ্ছে আইসোটোন। আচ্ছা ওকে, আইসোটোপে প আছে না? তাহলে কি সংখ্যা সমান? প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান। তাহলে এখান থেকে প্রোটন সংখ্যা সমান। আইসোবারে র আছে না? র দিয়ে কি হয়? ভর, ভর দিয়ে মানে র আছে, তাহলে ভরেও র আছে, তাহলে আইসোবারে ভর সংখ্যা সমান, ভর সংখ্যা সমান। আইসোটোন দোনটার ন আছে না? তাহলে নিউট্রন সংখ্যা সমান। ক্লিয়ার? বুঝতে পারলা? আইসোটোপে কি সমান হবে? প্রোটন সংখ্যা, আইসোবারে ভর সংখ্যা, আইসোটোনে নিউট্রন সংখ্যা। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবা, জেড দিয়ে আমরা কি প্রকাশ করি? পারমাণবিক সংখ্যা। আর এ দিয়ে আমরা কি প্রকাশ করি? ভর সংখ্যা। জেড দিয়ে কি প্রকাশ করছি? পারমাণবিক, পারমাণবিক সংখ্যা, আর এ দিয়ে কি প্রকাশ করছি? ভর সংখ্যা। তাহলে এই যে এটা একটা মৌল, তাহলে এর নিচে একটা নাম্বার আছে, উপরে একটা নাম্বার আছে, তাহলে নিচের নাম্বারটা কি ডিনোট করে? নিচের নাম্বারটা ডিনোট করে পারমাণবিক সংখ্যা, আর উপরের নাম্বারটা কি ডিনোট করে? ভর সংখ্যা। আমরা জানি ভর সংখ্যা সমান সমান কি? প্রোটন প্লাস নিউট্রন। ভর সংখ্যা সমান সমান কি? প্রোটন প্লাস নিউট্রন, তাকেই বলা হচ্ছে ভর সংখ্যা। আচ্ছা, তাহলে এই দুটো কি সমান? উপরে 40, উপরেও 40, তাহলে উপরে ভর সংখ্যা থাকে, তাহলে ভর সংখ্যা সমান, ভর সংখ্যা সমান হলে তাকে আমরা কি বলবো? আইসোবার। আচ্ছা, এটা প্রোটন সংখ্যা, যদি নিচের দুটো সমান হতো তাহলে আমরা কি করতাম?
আইসোটোপ। আর এইটা থেকে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করতাম, এটারও ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করতাম, তাহলে আমরা কি পেতাম? ভর থেকে প্রোটন বিয়োগ করে দিলে কি পাবো? ভর সংখ্যা সমান সমান হচ্ছে প্রোটন আর নিউট্রন। তাহলে এখান থেকে প্রোটন বিয়োগ করে দাও, তাহলে কি পড়ে থাকছে? ভর সংখ্যা মানে প্রোটন আর নিউট্রন, তাহলে প্রোটন বিয়োগ করে দাও, প্রোটন প্রোটন কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? নিউট্রন। তাহলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে কি পাবো? নিউট্রন পাবো। যদি নিউট্রন সংখ্যা সমান হতো তাহলে সেটা কি ছিল? আইসোটোন। ক্লিয়ার? তাহলে এটা কি হবে? আইসোবার। ওকে। 11 নম্বর বলেছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে ধাতব সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে ধাতব সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় নিম্নোক্ত কোনটি সাধারণ বিষয়? ঠিক আছে, আচ্ছা দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এবং সোডিয়াম কার্বনেট NaCO3 একটা বিক্রিয়া করালাম। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হচ্ছে? HCl, আর সোডিয়াম কার্বনেট কি হচ্ছে? NaCO3 সোডিয়াম কার্বনেট। বিক্রিয়া করালাম এবং কি করলাম? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে HCl এর সঙ্গে আবার কি বিক্রিয়া করাচ্ছি? সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 সোডিয়াম বাইকার্বনেটে বিক্রিয়া করাচ্ছি। আচ্ছা, সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম বাইকার্বনেট, আচ্ছা সোডিয়াম বাইকার্বনেট খাবার সোডাতে ইউজ হয়, জানা আছে? হ্যাঁ। আর সোডিয়াম কার্বনেট কি করা হচ্ছে? হ্যাঁ, সাবানের যেটা হচ্ছে সার্ফ ডিটারজেন্ট ইউজ হচ্ছে। তাহলে হচ্ছে কি? সোডিয়াম বাইকার্বনেট আর সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করছি। আচ্ছা, একটা জিনিস বুঝো, এখানে ক্লোরিন আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডে ক্লোরিন আছে, আছে না নেই? আচ্ছা, এই সোডিয়াম কার্বনেটের মধ্যে এখানে Na কমন, এখানে কি কমন? Cl কমন, এখানে কি কমন? Na কমন। আচ্ছা, এই হাইড্রোক্লোরিকের এখানে Cl মানে ক্লোরিন কমন আর হচ্ছে Na দুটো থেকে। আচ্ছা, Na আর Cl এখানেও তাহলে কি হচ্ছে? একটা NaCl ফর্ম হবে না? একটা NaCl ফর্ম হবে তো, আরো কিছু তৈরি হোক, কিন্তু NaCl পাচ্ছি তো। আবার সেম ভাবে এখানেও NaCl পাচ্ছি তো, হ্যাঁ না না? NaCl মানে কি? সোডিয়াম ক্লোরাইড। NaCl মানে কি? সোডিয়াম ক্লোরাইড। তাহলে দুটার মধ্যেই কমন কি? দুটার মধ্যে ক্লোরিন। এইভাবে ইয়ে করবা, ক্লোরিন নরমাল ভাবে তুমি যদি ভাবো যে এখানে শুধু হাইড্রোজেন কমন আছে, এখানে সোডিয়াম, তাহলে HNa কোনো সংকেত হয় বা NaH কোনো সংকেত হয় না। এখানে CO3 কমন, এখানে CO3, CO3 Cl CO3, তাহলে ক্লোরিন কার্বনেট। ক্লোরিন কার্বনেট কিছু দেওয়া আছে? কোনো কিছু নেই। কিন্তু ক্লোরিন আর Na মানে সোডিয়াম আর হচ্ছে Cl মানে ক্লোরাইড, তাহলে সোডিয়াম ক্লোরাইড ফর্ম হচ্ছে, দুটোটাই কমন, তাহলে কি হচ্ছে? সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। বুঝতে পারলা? ক্লিয়ার? তাহলে আমি যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট যেটারই বিক্রিয়া করাই না কেন, আমার কি তৈরি হচ্ছে? সোডিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে। আকরিক থেকে খনিজ মল অপসারণের জন্য ব্যবহৃত প্রক্রিয়াগুলি খনিজ মল এবং আকরিকের কোন ধর্মের মধ্যে পার্থক্যের ভিত্তিতে ঘটে? তাহলে কি হচ্ছে? রাসায়নিক ধর্ম বা ভৌত ধর্ম। আচ্ছা, দুটোই রাসায়নিক বা ভৌত ধর্ম দুটার উপর ভিত্তি করে। আচ্ছা, আমরা খনিজ আর আকরিক পড়েছি। মাটি থেকে যেটা ডাইরেক্ট তুলে আনলাম সেটা হচ্ছে খনিজ। মাটি থেকে যেটা ডাইরেক্ট তুলে আনলাম, তাহলে মাটি থেকে তুলে আনলে ওর মধ্যে অবশ্যই অবিশুদ্ধি মিশে থাকবে, থাকবে তো। এবার তাহলে ওর খনিজ জালে যে খনিজটা থেকে, ঠিক আছে, খুব কম পয়সায়, খুব কম পয়সায় এবং সহজ ভাবে আমি এই ধাতুটাকে বের করতে পারছি, তাকে বলা হচ্ছে ওর আকরিক। তাকে কি বলা হচ্ছে? ওর আকরিক। তাহলে বক্সাইট কার আকরিক? অ্যালুমিনিয়ামের আকরিক। ঠিক আছে, তাহলে ওই যে আমরা পার্থক্য আকরিক গুলাকে বের করছি, আলাদা করছি, ধাতুকে আলাদা করছি, তার জন্য ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম দুটারই প্রয়োজন হচ্ছে। ক্লিয়ার? ভৌত এবং রাসায়নিক দুটার প্রয়োজন হচ্ছে। গ্যাসের উপর চাপ বৃদ্ধির ফলে নিচের কোন ঘটনা ঘটে? আচ্ছা, আমরা জানি পদার্থের তিনটা অবস্থা, কি কি? কঠিন, তরল, গ্যাসীয়। আচ্ছা, আচ্ছা, যে কোনো পদার্থ কি দিয়ে গঠিত? কণাগুলা দিয়ে গঠিত। তাহলে এই পদার্থের কণা গঠিত হলে দুটা কণার মাঝখানে অবশ্যই ফাঁকা জায়গা থাকবে,
থাকবে তো? তাহলে ওই ফাঁকা জায়গাটার নাম কি? আন্তরাণবিক স্পেস। মানে কি বলা হয় স্পেসকে বাংলাতে কি বলে? জায়গা, স্থান, আন্তরাণবিক স্থান। ঠিক আছে। আচ্ছা, তাহলে কঠিনের ক্ষেত্রে এই যে এটা একটা বোতল কঠিন, এর মধ্যে ফাঁকা জায়গার পরিমাণ বেশি হবে না কম হবে? ফাঁকা জায়গাগুলো একদম কঠিন, ফাঁকা জায়গা এক কথায় মনে রাখবা, ফাঁকা জায়গা বেশি থাকলে ওকে আমি দেখাতে পারবো। তাহলে কঠিনটাকে সহজে দেখানো যায়? ফাঁকা জায়গা থাকবে বলেই তাহলে তো দেখানো সম্ভব। তাহলে কঠিনকে কি আমি দেখাতে পারবো? কঠিনে ফাঁকা জায়গা কম না বেশি? কঠিনে ফাঁকা জায়গা কম। ওকে, আচ্ছা, তাহলে পাশাপাশি আছে তুমি আর আমি যত কাছাকাছি থাকবো ফোর্স তত বেশি হবে না? দুটো চম্বুক, এখানে একটা এখানে একটা, যত কাছাকাছি নিয়ে আসবো বল তত বেশি হবে না? আমি যত দূরে সরাবো বল তত কি হবে? কম হবে। তাহলে যত কাছাকাছি থাকবো জায়গা কম হবে না বেশি হবে? যত কাছাকাছি থাকবো জায়গা কম হবে। জায়গা কম হলে বল বেশি হবে না কম হবে? বল বেশি হবে। তরলে কি হচ্ছে, এখান থেকে একটু হলেও বেশি হয়ে গেছে জায়গা, জায়গা যখন বেশি হয়ে গেছে বল কম হবে না বেশি হবে? কম হবে। তো আর গ্যাসে দেখো প্রচুর দূরে দূরে, একটা কণা আরেকটা কণা থেকে প্রচুর দূরে, তাহলে কি হচ্ছে এর স্পেস কি বেশি না কম? সব থেকে বেশি। আর স্পেস বেশি হলে বল একদমই কম। ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস বুঝো, কোন একটা গ্যাস আছে, বেলুন আছে, বেলুনের মধ্যে গ্যাস ভরিয়েছি, ওকে আমি চাপছি, চাপ দিলাম, তাহলে ওর মধ্যে ফাঁকা জায়গা আছে, তাহলে ফাঁকা জায়গাগুলো কভার করার চেষ্টা করবে না? চুপসে যাচ্ছে তো। ফাঁকা জায়গা আছে বলেই তো ওকে আমি চেপতে মানে চাপতে পারছি। যদি ফাঁকা জায়গা না থাকতো চাপতে পারতাম? তাহলে ফাঁকা জায়গা আছে বলে ওকে আমি চাপতে পারছি। তাহলে চাপলে কি হচ্ছে, ওই জায়গাটা কভার করে নিচ্ছে না? তাহলে কি হচ্ছে, আন্তরাণবিক স্থান কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। আমি যদি একে চাপি তাহলে এই কণাটা এখানে চলে আসবে, কমে গেল, এই কণাটা এখানে চলে আসবে, স্থান কমে যাচ্ছে কিনা? স্পেস কি কমছে না বাড়ছে? কমছে। ঠিক আছে। ওই জন্য গ্যাস সিলিন্ডারে যে গ্যাস গুলা থাকে, তাই না, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস আর সিএনজি কমপ্রেস ন্যাচারাল গ্যাস, তাই না, কমপ্রেস আকারে থাকে না? বুঝতে পারছো? তাহলে সব থেকে বেশি কমপ্রেস কাকে করতে পারবো? গ্যাসকে। আর সব থেকে কম কঠিনকে। এবার বুঝতে পারলাম। আচ্ছা, এবার ধরো এই তিনটাকে আমি তাপমাত্রা দিলাম, তাপ দিলাম, হিট করলাম। তাহলে হিট করলে আমরা জানি কণাগুলো কি হচ্ছে, ভাইব্রেট করবে। বা এ শুধু কি হচ্ছে, জায়গা থেকে নড়তে পারবে? কারণ এর পরে তো ফাঁকা নেই, এরপরে তো ফাঁকা নেই, ওই কি করবে, জাস্ট ওর নিজের জায়গায় থেকে কাঁপাকাঁপি করবে। তাহলে কঠিনের পদার্থগুলো কি হচ্ছে, তাপমাত্রা দিলে নিজস্ব জায়গা থেকে ভাইব্রেট করে। কিন্তু ওর ক্ষেত্রে, তরলের ক্ষেত্রে জায়গা ফাঁকা আছে, জায়গা ফাঁকা আছে তো, তাহলে নড়াচড়া করে না। চা বসাতে গেলে গরম জল যখন করি নড়ে না? আর গ্যাসের ক্ষেত্রে ফাঁকা জায়গা হিউজ পরিমাণ, তাহলে এ বেশি পরিমাণে নড়বে। বুঝতে পারছো? যদি একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করা হয়, তারটির রোধ কি হচ্ছে? আচ্ছা, তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলাম এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করলাম, রো এল বাই আর স্কয়ার। এটা একটা সূত্র আছে কি, রো এল বাই আর স্কয়ার। ঠিক আছে। এল মানে হচ্ছে তারের দৈর্ঘ্য, আর মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর কিছু দেওয়া আছে? রো দেওয়া নেই, তাহলে এটাকে কেটে দাও। তাহলে ফর্মুলা কি হচ্ছে, শুধু এল বাই আর স্কয়ার। তাহলে এল কে কি করলাম, দ্বিগুণ করলাম, এখন এলটা কত হয়ে যাবে, এখন 12 হয়ে যাবে, তাই তো? প্রথমে এল ছিল, এখন কি করলাম, দ্বিগুণ করলাম। আর ক্ষেত্রফলকে কি করলাম, অর্ধেক করলাম। ক্ষেত্রফলকে কি করলাম, অর্ধেক করলাম। তার মানে আগে আর ছিল, এখন আর বাই 2 হয়ে গেল। বুঝতে পারলা? কিছু কি ভুল করছি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করে, রো এল বাই আর। আর স্কয়ার না আর, শুধু আর হবে না? হ্যাঁ, তাহলে হচ্ছে ফর্মুলাটা হচ্ছে রো এল, রো এর চিহ্নটা কেমন ছিল, রো 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 এল বাই আর স্কয়ার। আচ্ছা, এইটুকুটা মনে রাখো। তাহলে এল বাই আর আর, ঠিক আছে। তাহলে এল কে এখন কি করলাম, দ্বিগুণ করলাম, আর আর কে কি করলাম, অর্ধেক করলাম। ঠিক আছে। আচ্ছা, এই দুইটা উপরে চলে যায় না? তাহলে কি হচ্ছে, 4 এল বাই আর। তাহলে এখানে কত ছিল, শুধু এল বাই আর, এখন কত আছে, 4 এল বাই আর। কত গুণ হলো, 4 গুণ হলো। তাহলে প্রকৃত রোধের 4 গুণ হলো। তাহলে প্রস্থচ্ছেদ সূত্রটা মনে রাখবা, ঠিক আছে, যে রো এল বাই আর। জীবদের কোষ প্রাচীরের অবস্থান কোথায়?
কোষ প্রাচীর শুধু কার কার দেখতে পাই? হ্যাঁ, শুধু উদ্ভিদের না আরো দুজনের দেখা যায়, ব্যাকটেরিয়া, উদ্ভিদ আর ছত্রাক, তাই তো? উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? সেলুলোজ। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পেপটাইড ও গ্লাইকন, আর ফাঙ্গাসের কোষ প্রাচীর কাইটিন। তাহলে জীবদের কোষ প্রাচীর কোথায় থাকে? আচ্ছা, আমরা জানি আমাদের দেহের অ্যানিমেল সেলের সব থেকে বাইরের লেয়ার প্লাজমা পর্দা, কিন্তু প্ল্যান্ট সেলের প্লাজমা পর্দারও বাইরে আরেকটা লেয়ার আছে না? প্লাজমা পর্দার বাইরে আরেকটা ডবল লেয়ার দেখতে পাই না, তাই তো? তাহলে প্লাজমা পর্দার বাইরের যে লেয়ারটা তাকেই আমরা কি বলছি? কোষ প্রাচীর বলছি না? প্লাজমা পর্দার অপর নাম কি? কোষ পর্দা। তাহলে কোষ পর্দার আগেই তো লেয়ারটা থাকছে, বাইরে না ভিতরে? বাইরে। ওই জন্য উদ্ভিদের দেখবা একটা, কখনো ব্লেড দিয়ে কোনো গাছকে কেটেছো? বাহ, গাছেরও প্রাণ নিয়ে নিছো। কখনো যদি ব্লেড দিয়ে গাছকে কাটা, দেখবা প্রথমে গাছের যে রসটা সেটা বেরোয় না, একটা চামড়া থাকে, একটা লেয়ার থাকে, ওই লেয়ারটা যখন পার করে যাও তারপরে কিছু গাছের রসগুলা বেরোয়, তাই তো? তাহলে সেল ওয়াল বা কোষ প্রাচীর মৃত না জীবিত? সব থেকে বাইরে আছে, তাহলে অবশ্যই তোকে মৃত হতে হবে, না হলে তোকে ক্ষতি করে দেবে যে কোনো কেউ, তাই না? আর তার ভিতরে কে আছে? প্লাজমা পর্দা। তাহলে ওটা জীবিত না মৃত? ওটা জীবিত। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে কোথায় থাকে? উদ্ভিদের কোষ পর্দা, প্লাজমা পর্দা। প্লাজমা পর্দা বা কোষ পর্দা একই নাম, বাইরে। গাঢ় সালফিউরিক অ্যাসিডকে তীব্র জলাকর্ষী বিকারক হিসেবে বিবেচনা করা যেতে পারে, কারণ এটি ড্যাশ থেকে জল অপসারণ করে। গাঢ় সালফিউরিক অ্যাসিড একটা তীব্র জলাকর্ষী বিকারক হিসেবে কাজ করে, এটা মনে রাখবা, ঠিক আছে? কেন? কারণ এটা গ্লুকোজ থেকে জল অপসারণ করতে পারে। গ্লুকোজের সংকেত কি? C6H12O6। C6H12O6 আমরা জানি ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। তাহলে এই গ্লুকোজ কি করছে, মানে সালফিউরিক অ্যাসিড কি করছে? গ্লুকোজ থেকে জলটাকে বের করে নেবে। এর সঙ্গে যদি আমি কি করতে পারবো, যদি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই H2SO4, সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাবো, তাহলে কি হবে? জল আলাদা হয়ে যাবে। কি হয়ে যাবে? জল আলাদা হয়ে যাবে। জলের সংকেত কি হচ্ছে? H2O। জল কি হয়ে যাবে? আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কেন গাঢ় সালফিউরিক, যদি কোশ্চেন আছে একটা তীব্র জলাকর্ষী বিকারক কোন অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কেন? গ্লুকোজ থেকে জল অপসারণ করে। কিছু কোশ্চেন আছে যেটা তোমাকে মুখস্থ করতে হবে, কিছু কোশ্চেন আছে বুঝার, ঠিক আছে? এবার উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে। আমরা জানি উত্তল লেন্সকে কি বলা হয়? অভিসারী। আর অবতল লেন্সকে বলা হয় অপসারী। তাহলে কেন? কারণ এটি সমান্তরাল রশ্মিগুচ্ছকে একটা ফোকাস বিন্দুকে অভিসারিত হচ্ছে মনে হচ্ছে, ঠিক আছে? ওকে, একটা বস্তু থেকে, বস্তুকে এত মিটার উচ্চতা থেকে ফেলা হলো, ভূমিতে স্পর্শ করতে বস্তুটি কত সময় লাগবে? জি এর মান দেওয়া আছে। তাহলে একটা বস্তুকে আমি ধরো আছি, এখান থেকে আমি ছাড়বো, তাহলে ওটা যদি ছাড়ি তাহলে অবশ্যই একটা ডিস্টেন্স হবে, তার আলাদা একটা বেগ হবে, হ্যাঁ না? তার আলাদা একটা বেগ হবে। কিন্তু প্রাথমিক অবস্থায় ওর বেগ থাকবে? প্রাথমিক অবস্থায় ওর বেগ নেই। প্রাথমিক অবস্থায় যদি বেগ না থাকে তাহলে হচ্ছে ইউ, তাই তো? প্রাথমিক অবস্থা যদি না থাকে তাহলে ইউ। আমার তিনটা সূত্র জানি, কি? ভি সমান সমান ইউ প্লাস এটি, জানি? ইয়েস অর নো? এইখান থেকে আমি অন্তিম বেগ বের করতে পারবো। আর আরেকটা সূত্র কি জানি? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। আচ্ছা, আমার কি চেয়েছে? ভূমিতে স্পর্শ করতে কত সময় লাগবে টি বের করতে বলেছে, ঠিক আছে? ভূমিতে কত সময় লাগছে। আচ্ছা, আপাতত আমার কি কি দেওয়া আছে? আরেকটা হচ্ছে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইকুয়াল টু 2as। দেখো কোন সূত্রটা কাজে লাগাতে পারছি এটা বুঝতে হবে। একটা দেওয়া আছে কি কি? ইউ দেওয়া আছে, এইচ দেওয়া আছে, ঠিক আছে? হাইট দেওয়া আছে, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়, এস এস দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে 28.4, আর কি দেওয়া আছে? এ দেওয়া আছে 9.8। তিনটা জিনিস আমার দেওয়া আছে। এবার বলো কোন সূত্র অনুযায়ী আমি কাজ করবো, বলো? এস এস কত আছে? 78 78 78.4, তাই তো? ইউ এর মান 0। আচ্ছা আচ্ছা, ইউ 0, তাহলে এটা কেটে যাচ্ছে, ইয়েস ইয়েস। তাহলে প্লাস, আচ্ছা ইউ এর মান হচ্ছে 0 ইনটু টি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখা যাক না, তুমি যেটা বলছো ঠিক। তাহলে এটা 0 মানে এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে,
তাহলে 78.4 ইকুয়াল টু হাফ, এর মান কত 9.8 ইন্টু টি স্কয়ার, তাই তো? এখানকার 9.8 এর 0, এখানকার দশমিক কেটে গেল, তাহলে এটা উপরে আছে, এটা উপরে কাটবে 9.8, আর এটা দশমিক উঠিয়ে দিয়েছে, তাহলে 98 এটা কাটলে হচ্ছে 8, তাহলে এই পারে কত পড়ে থাকলো 8, আর এই পারে পড়ে থাকলো হাফ টি স্কয়ার, এই পারে ভাগ আকারে আছে, ওই পারে গেলে গুণ হবে, তাহলে টি স্কয়ার সমান সমান কত পেলাম 16, আমরা এই পারে স্কয়ার থাকলে ওই পারে গেলে স্কয়ার রুট, 16 মানে 4, তাহলে কত হলো 4 সেকেন্ড। বুঝতে পারলা? তিনটা সূত্র, এই সূত্র দিয়ে একটা অঙ্ক আসবে, কি কি সূত্র? ভি সমান সমান ইউ প্লাস এটি, প্লাস আর মাইনাস কেন হবে বলেছি, যদি আমি উপরের দিকে উঠাই অভিকর্ষের বিপরীতে যাচ্ছে তাহলে মাইনাস, আর যদি আমি নিচের দিকে ফেলি তাহলে হবে প্লাস। আর সেকেন্ড সূত্র কি, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, আর 3 নম্বর ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার 2s। আমি যেটা করছিলাম কি করতাম, এখান থেকে কি বের করতাম, ভি বের করতাম, এই ভিটা বের করে এই সূত্রটা বসাতাম, ভি পেয়ে যেতাম, ইউ পেয়ে যেতাম, এ পেয়ে গেছি টি, মানে সেটা একটু লেন্দি বসাতে হয়ে যেত। ওকে, 2 নম্বর সূত্র বসালে ডাইরেক্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারলা? ক্লিয়ার হলো? কি বুঝছো তোমরাই জানো। নিচের পদ্ধতিগুলির মধ্যে কোনটি ফসলের জন্য জলের প্রাপ্যতা উন্নত করতে সেচের ক্ষেত্রে নতুন উদ্যোগের অংশ? ড্রিপ সেচ এবং স্বচ্ছাবর্তন, এটা মুখস্থ করবা, বৃষ্টির জল সংরক্ষণ করব এবং সেটা জলাধার ব্যবস্থাপনা করব। এগুলো তুমি কোশ্চেন দিয়ে দেখেই বুঝতে পারবা। ভূমিকর্ষণ, এগুলো কোনো ফ্যাক্টর পড়বে? ঠিক আছে, জলের ব্যাপার আসছে, তাহলে জলের ব্যাপার কি আসবে? শস্যাবর্তনের সঙ্গে কোনো জলের ব্যাপার আসবে? 20 নম্বর, প্রাণীদের যোগ কলা, মেদ ফ্যাট সেলগুলা সজ্জিত হয়ে লোবিউল তৈরি করে। কি? প্রাণীদের যোগ কলা, মেদ কোষগুলি, মেদ মানে ফ্যাট, ঠিক আছে, সজ্জিত হয়ে লোবিউল তৈরি করে, এগুলি ড্যাশের বিভাজন দ্বারা পৃথক হয়। তাহলে কোলাজেন আর ইলাস্টিন তন্তু, মানে ফ্যাট সেল কোলাজেন এবং ইলাস্টিন তন্তু থাকে এবং সেটার বিভাজিত হয়ে কি হচ্ছে, আলাদা হচ্ছে। এটা মনে রাখবো, যখন সেল পড়াবো, টিস্যু পড়াবো, তখন ভালো মতো বুঝতে পারবে, কিন্তু এখন আপাতত মুখস্থ করার চেষ্টা করো, বারবার করে মুখস্থ করো, দেখবে অবশ্যই মুখস্থ হয়ে যাবে। মটর গাছ অন্যান্য গাছের আরোহণের জন্য কোন কাঠামো ব্যবহার করে? কোনো গাছের আমরা দেখেছি না একটা অংশ একটু সাদা ছোট্ট একটা পাতলার মতো একটা অংশ অন্য কোনো গাছের উপর বা কোনো বেড়ার উপর গিয়ে উঠে যায় না? উঠে যায় তো, দিয়ে ওটাকে কেন্দ্র করে গাছটা বড় হতে থাকে, মাচা তৈরি হয় না? আমরা মাচা কেন তৈরি? কোনো একটা গাছের নিচ থেকে ওটাকে ঘুরিয়ে 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 উপরে উঠে যাচ্ছে, যে মাচার মতো হয়ে যাচ্ছে, তাহলে কি সেটাকে আমরা কি বলি? টেন্ড্রিল। সেটাকে কি বলি? টেন্ড্রিল বা আকর্ষণ, ইংলিশ টার্মটা মনে রাখবা, ঠিক আছে? তাকে কি বলছে? টেন্ড্রিল। ওকে, আর এর আগের দিন আমরা একটা দেখেছিলাম, পুষ্টির ক্ষেত্রে পড়েছিলাম পরভোজী পুষ্টি হয় না, তাই তো? পরভোজী পুষ্টি মানে কি? প্যারাসাইট গুলো যার উপর নির্ভর করে, তাহলে একটা প্যারাসাইট মানে উদ্ভিদের নাম কি বলেছিলাম? কাসকুটা, তাই না? হলুদ রঙের কি নাম ওটাকে? স্বর্ণলতা বলে না? কাসকুটা। তাহলে কাসকুটা একটা হচ্ছে কি? প্যারাসাইট উদ্ভিদ। ওকে, নিচের কোনটি শব্দত্ব শব্দের কাজ নয়? আল্ট্রাসাউন্ডকে আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারি। সমুদ্রের গভীরতা নির্ণয় করতে ইউজ করতে পারি, কোনো একটা ফাটলে মানে কোনো একটা ধাতুতে ফাটা আছে কিনা সেটা ইউজ করতে পারি, সেটা জানার জন্য ব্যবহৃত করতে পারি। তাহলে এখানে বলেছে কোনটা কাজ নয়? মেডিকেল ইমেজ প্রস্তুত করা, অবশ্যই মেডিকেল সায়েন্সে আল্ট্রাসাউন্ড ইফেক্ট ইউজ হয় তো। ধাতব ব্লকের ফাটল, একটু আগে বললাম ধাতব ব্লকের ফাটলটা কি করে শনাক্ত করবো? আল্ট্রাসাউন্ড ইউজ করে। জিনিসপত্র পরিষ্কার করা, সেটাও আল্ট্রাসাউন্ড ইউজ করে হবে। কিন্তু সাধারণ সমান ক্ষমতা পরীক্ষা করা, আল্ট্রাসাউন্ড কখনো আসবে? মানে ওই সাউন্ড আমরা জানি, আমাদের শব্দের রেঞ্জ, আমাদের সাউন্ড কত? 20 হার্জ থেকে কত? 20,000 হার্জ, তাই না? এই সাউন্ড আমরা শুনতে পাচ্ছি 20 হার্জ থেকে 20,000 হার্জ। 20,000 হার্জ, 20 হার্জের যে কম সেটা হচ্ছে আল্ট্রাসনিক, ঠিক আছে? সেটা হচ্ছে আল্ট্রাসনিক শব্দোত্তর, ঠিক আছে? আর এটা হচ্ছে শ্রবণযোগ্য, আর যদি 20,000-এরও বেশি হয়ে যায় সেটা শুনতে পারবে না, ঠিক আছে? বুঝতে পারলা? মানুষ কত থেকে কত রেঞ্জের মধ্যে সাউন্ডটা শুনতে পায়? 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে শুনতে পায়, ঠিক আছে? আর শব্দের তীব্রতা কি দিয়ে মাপা হয়? ডেসিবেল দিয়ে মাপা হয়। শব্দের তীব্রতা নরমালি কত আমাদের ক্যাপাবল? 45 ডেসিবেল, ঠিক আছে? রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করব। একটা জিনিস ভাবো, কোনো একটা জায়গায় রাসায়নিক, আমরা জানি শক্তির নিত্যতা সূত্র কি বলে? শক্তিকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। কি বললাম? শক্তিকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। শক্তিকে কি করা হয়? এক রূপ থেকে
অন্য রূপে স্থানান্তর করা যায়। তাহলে কোনটা থেকে কি করব, তাপ শক্তিকে কিসে কনভার্ট করব, তাপ শক্তি থেকে রাসায়নিক শক্তিকে তাপ শক্তি। বলো, সৌর কুকারে খাবার গরম করলাম, তাহলে সৌর কুকারে অবশ্যই তাহলে সূর্যের সাহায্যে তাপ শক্তি মানে সোলার এনার্জি থেকে তাপ শক্তিতে হিট এনার্জিতে কনভার্ট করছি, ইয়েস অর নো? হবে কি? তাহলে হবে। আমার রাসায়নিক শক্তি মানে অবশ্যই কিছু কেমিক্যাল জিনিস থাকবে, তাই না? 2 নাম্বার, একটি ব্যাটারির দ্বারা বাল্ব জ্বালানো হলো, ঠিক আছে, একটি ব্যাটারির দ্বারা বাল্ব জ্বালানো হলো, এটাও একটা উদাহরণ, কারণ ব্যাটারিতে কেমিক্যাল জিনিস আছে, তাই তো? ব্যাটারিতে কেমিক্যাল জিনিস আছে, তো রাসায়নিক পদার্থ আছে। আমি যে কি পাচ্ছি, যে বাল্বটা জ্বালালাম, সেখানে আমি তড়িৎ পেলাম, আবার তাপও পেলাম। তাহলে আমি কি কনফার্ম, মানে একটা সর্বোত্তম উদাহরণ, মানে একদম পারফেক্ট এক্সাম্পল। এটা কি হচ্ছে পারফেক্ট? এটাও হচ্ছে, কিন্তু পারফেক্ট কি হচ্ছে না। বিদ্যুৎ ব্যবহার করে মোটর চালানো, তাহলে এখানে বিদ্যুৎ শক্তি যন্ত্র, মোটর একটা কি যন্ত্র, মোটর একটা কি যন্ত্র, তাহলে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করলাম, হলো না? কিন্তু কাঠের দহন, তাহলে কাঠের মধ্যে কোনো রাসায়নিক পদার্থ আছে তো? নেই। গাঠ কি দিয়ে তৈরি? সেলুলোজ তো। সেলুলোজ গুলা কি, এগুলা কেমিক্যাল তো এগুলা, ইয়েস অর নো? কাঠের দহন মানে কাঠকে রাসায়নিক শক্তিকে কি হচ্ছে, ছেড়ে দাও। ফটোসিনথেসিস বুঝি, মানে সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষে কোন শক্তিতে রূপান্তরিত হয়? সালোক সংশ্লেষে কি হচ্ছে, সূর্যের লোকের শক্তি আবদ্ধ করলো, দিয়ে কি তৈরি করলো, গ্লুকোজ। গ্লুকোজ একটা রাসায়নিক পদার্থ, হ্যাঁ না? কাঠের মধ্যে গ্লুকোজ আছে, তাহলে রাসায়নিক শক্তি আছে। তাহলে কাঠকে পুরালাম, কাঠকে পুরালে কি পাচ্ছি? কখনো আমি কাঠকে পুড়িয়ে লাইট পাবো? মানে কোনটা বেশি পাবো, তাপ বেশি পাবো না আলো বেশি পাবো? আগেকার দিনের মানুষগুলা কি করতো, তুমি একটা জিনিস ভাবো, তুমি বলবা স্যার আগেকার দিনের যে আদিম মানুষগুলা, ওরা তো গুহাতে যেত হাতে মশাল নিয়ে, তাহলে কাঠটাকে জ্বলিয়ে তো আলো পাচ্ছে, তাহলে মানে হিসাব অনুযায়ী আলোক শক্তি পাচ্ছে, তোর মানে তাপ শক্তি তো হচ্ছে না। কিন্তু নর্মালি ভাবো, আমি জাস্ট অনেকগুলো কাঠ জ্বালানো আছে, হিসাব অনুযায়ী অতটি কাঠ জ্বালালে যে পরিমাণ আলোক শক্তি পাওয়া উচিত, সেই পরিমাণ আলোক শক্তি পাই, কোনটা বেশি পাই? তাপ শক্তি আমি বেশি পাই, ঠিক আছে, তাপ শক্তি আমি বেশি পাই। ওকে, তাহলে বেস্ট এক্সাম্পল কোনটা? কাঠের দহন। বুঝতে পারছো? এইভাবে মনে রাখবা যে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে। একটি এককোষী জীব, আমরা জানি এককোষী এবং বহুকোষী, মাল্টিসেলুলার অর্গানিজম আর ইউনিসেলুলার অর্গানিজম। এককোষী কারা? অ্যামিবা, ব্যাকটেরিয়া, তাই তো? আর বহুকোষী কারা? উদ্ভিদ, প্রাণী। একটা এককোষী জীবের ক্ষেত্রে অভিন্ন জিনগত উপাদান সম্বলিত দুটি সমান অপত্য বিভাজন। তাহলে একটা জিনিস বলবা, কিছু ক্লু আছে, সেই ক্লুটা কি? দুটা থেকে কি দ্বিবিভাজন আসতে পারে, হ্যাঁ না? দ্বিবিভাজন কি হচ্ছে? দ্বিবিভাজন, তাহলে দুটো সমান অপত্য কোষ সৃষ্টি হচ্ছে, তাহলে কিওয়ার্ডটা হচ্ছে দুটো, তাহলে হচ্ছে দ্বিবিভাজন। কার্বনের যে ধর্ম গুলি তার বিপুল সংখ্যক জৈব যৌগ গঠনে সহায়তা করে। তাহলে জৈব যৌগ কাকে বলে? যে যৌগের মধ্যে কার্বন থাকবেই, যে যৌগের মধ্যে কার্বন থাকবেই তাকে কি বলবো? জৈব যৌগ। ঠিক আছে, প্রথম কোন জৈব যৌগ তৈরি করা হয়েছিল? ইউরিয়া। ঠিক আছে, প্রথম জৈব যৌগ কে তৈরি করছিল? হোলার, ইউরিয়া। তাহলে কেন? চতুর্যোজ্যতা এবং ক্যাটিনেশন ধর্ম, কার্বন যে কারোর সঙ্গে বিক্রিয়া করছে। আচ্ছা, কার্বনের পারমাণবিক সংখ্যা কত? হ্যাঁ, পারমাণবিক সংখ্যা, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন কত? 6। আমরা জানি কে কক্ষপথ আছে, এল আছে, এম আছে, এন, এইভাবে চলতে থাকছে না? কে কক্ষপথে সর্বাধিক কটা থাকতে পারে? দুটো। তাহলে 6 মিলানোর জন্য এলে কটা হতে হবে? তাহলে বাইরের কক্ষপথে যতগুলা ইলেকট্রন থাকে তাকেই আমরা কি বলি? যোজ্যতা বলি। তাকেই আমরা কি বলি? তাহলে এর বাইরে কটা ইলেকট্রন আছে? 4টা। তাহলে কার্বনের যোজ্যতা কত? 4। কার্বনের কি হচ্ছে? এইভাবে চারদিকে আছে না, দিয়ে বিক্রিয়া করে না, কার্বনের যোজ্যতা কত? 4। ঠিক আছে, এবার তুমি বলবা স্যার কারো যোজ্যতা যদি 7 থাকে বাইরে, তাহলে কি যোজ্যতা 7? না, যোজ্যতা 1 2 3 4 এই হিসেবে হয়,
যখনই 5-এর উপর চলে যাবে তখনই 8 থেকে মাইনাস করে দেবো। ক্লিয়ার? ওকে, বুঝতে পারলা? এবার ধাতুর অবশ্যই বাইরে মনে রাখবা, যে কোনো ধাতুর বাইরে হয় 1 থাকবে, নয় 2 থাকবে, নয় 3 থাকবে, নয় 4 থাকবে। ক্লিয়ার? কি বললাম? বাইরে কত থাকবে ধাতুগুলোর বাইরে? হয় 1, নয় 2, নয় 3, নয় 4। আমরা জানি যে কোনো মৌলিক এলিমেন্ট, যে কোনো এলিমেন্ট চাই হচ্ছে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের আকার ধারণ করতে। নিষ্ক্রিয় গ্যাস মানে কি? বাইরে কটা ইলেকট্রন থাকবে? 8টা। ক্লিয়ার? বাইরে 8টা রাখবে, অথবা কি করবে, তার বাইরে যে কটা আছে সেটাকে বের করে দিবে। তাহলে 4টা আছে, ধরো কারো বাইরে 1টা আছে। 8টা করার জন্য কি করতে হবে? 7টা নিতে হবে, নয় 1টা ছাড়তে হবে? কোনটা বেটার? 1টা ছাড়া বেটার। যার 2টো আছে ছাড়া বেটার। যার 3টা আছে 3টা ছাড়া বেটার না 7টা 5টা নেওয়া বেটার? শক্তি লাগে তো, নিতে তো শক্তি লাগবে, তাহলে ওই শক্তি কি দরকার আমি এত শক্তি খরচা করা, আর 3টা ছেড়ে দিই। তাহলে মনে রাখবা ধাতুগুলো ক্যাটায়ন ফর্ম করে, ছেড়ে দিলে কি হচ্ছে? পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে না? ইলেকট্রন ছাড়া মানে কি? ইলেকট্রনের চার্জ নেগেটিভ, ইলেকট্রন ছাড়লে কি হয়? পজিটিভে পরিণত হয়। ধাতুগুলো কি তৈরি করে? ক্যাটায়ন তৈরি করে। আর তাহলে অধাতু কি তৈরি করবে? অ্যানায়ন তৈরি করবে। অ্যানায়ন মানে নেগেটিভ চার্জ, আর ক্যাটায়ন মানে, ক্লিয়ার? তাহলে কার্বনের যে ধর্মগুলোর জন্য বিপুল সংখ্যক জৈব যৌগ, তাহলে কার্বনের যোজ্যতা কত? 4। আর ক্যাটিনেশন ধর্ম কার দেখা যায়? কার্বনের। তাহলে কার্বনের চতুর্যোজ্যতা এবং ক্যাটিনেশন ধর্ম দুটার জন্যই হিউজ পরিমাণে জৈব যৌগ তৈরি করতে পারে কার্বন। ঠিক আছে?